এই জিনিসটা রিভিউ করতে বললাম, এটাতে অনেক ফল্ট আছে, কিন্তু আপনি ভালো জিনিসই বলছেন আপনার অডিয়েন্সকে যারা আপনাকে বানিয়েছে। আই উইল পোলাইটলি সে নো। আমাদের টার্গেটটাই থাকে একটা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আমরা ওটার কনস বের করব। আজকে ব্র্যান্ড আমাকে অ্যাপ্রোচ করতেছে জাস্ট বিকজ অফ দ্য অডিয়েন্স। স্যাটেলাইটে যখন আমরা 1.5 মাস ঢুকে ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছিল, আমরা 1.5 মাস বোধহয় ওই সময় কন্টেন্টই আপলোড করি নাই। আচ্ছা, কারো কমেন্ট সেকশনে গিয়ে গালি দেওয়াটাকে খুবই সহজ একটা ব্যাপার। ডিজিটাল বাংলাদেশের প্রিভিয়াস কনসেপ্টটা আসলে চেঞ্জ করতে হবে। কন্টেন্ট ক্রিয়েশন এখন অন্যতম একটি জায়গা দখল করে আছে। সবাই মোটামুটি এই শব্দটার সাথে যেমন পরিচিত, অনেকে হয়ে উঠতে চাইছেন কন্টেন্ট ক্রিয়েটর। তবে এই জায়গায় কিন্তু অনেকগুলো ধারা আছে, এক একজন তার পছন্দ মতো এক একটি মাধ্যমকে বেছে নেন। এর মধ্যে একটি অন্যতম মাধ্যম হলো টেক বেসড, এবং সেই জায়গাটায় আমাদের দেশে খুবই নাম করা কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছেন। সবাইকে ওয়েলকাম করছি 1000 ফিক্স প্রেজেন্স টেক শোতে। আমি নীল আছি, আর আমি সঙ্গে নিয়ে আসবো আপনাদের পছন্দের বাংলাদেশের সেরা সেরা কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটরদের, যারা এই টেক বেসড কন্টেন্ট ক্রিয়েট করে দারুণ সব কাজ করছেন এবং আপনাদেরকে পৌঁছে দিচ্ছেন খুবই দুর্দান্ত কিছু তথ্য। আমার সঙ্গে আজকে আছেন আপনাদের পছন্দের ড্রয়েড হেড, মানে সৈয়দ আল মুসাওয়ের হৃদয়। ওয়েলকাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ইনভাইটেশন। আর 1000 ফিক্সকেও ধন্যবাদ এরকম একটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট করার জন্য আমাদেরকে নিয়ে আর কি। সো আমাকে বলেন যে আমরা এই যে এখন আলাদা করে টেক শো করছি এবং সেই শোটা ডেডিকেটেড হচ্ছে আপনাদেরকে নিয়ে, যারা টেক বেসড কন্টেন্ট ক্রিয়েট করেন। এই যে আলাদা একটা নিজেদের জায়গা করে নেওয়া, বলবো যে একটা নিজেদের রাজত্ব আপনারা করে নিয়েছেন। এই জগৎটায় আপনাদের প্রবেশটা প্রথম কিভাবে হয়েছিল? টু বি ভেরি অনেস্ট, আমরা তো এত কিছু চিন্তা করে স্টার্ট করি নাই। আমাদের প্রথম ভালো লাগা বা ড্রাইভ ফোর্স ছিল হচ্ছে আমরা টেকনোলজি পছন্দ করি। একদম ছোটবেলায় যখন প্রথম পিসি হাতে পেয়েছিলাম, রোড রেশ খেলা থেকে শুরু করে ওই সময় থেকে আসলে আইটি ইন্ডাস্ট্রি বলেন বা টেকনোলজি বলেন, এটা একটা ভালো লাগার আবেশ তৈরি করেছিল। সেটা যখন বড় হলাম, ভার্সিটি লাইফে অল্প কিছু দেখা যেত, আমরা রিটেন রিভিউ করতাম বা নতুন নতুন গিয়ার বা গ্যাজেট ট্রাই করতাম। তো সামহাও এক বড় ভাই সাজেশন দিলেন যে তুমি তো অনেক কিছু ট্রাই করতেছো, তাহলে এক ভিডিও বেসড কন্টেন্ট বানাও। সেখান থেকে আসলে শুরু 2018 সালে। ফার্স্ট মোটিভেশন ছিল যে নতুন প্রোডাক্ট ট্রাই করতে পারবো, যে যাই আসছে আমি সেটা নিয়ে কাজ করতে পারবো। আর মনে করি নাই যে এটা লঙ্গার রানে আমাদেরকে সাস্টেনেবল একটা কেরিয়ার প্যাথ দেবে, বাট আলহামদুলিল্লাহ 2024-এ ইটস হ্যাপেনিং নাও। আচ্ছা, আমার দর্শক একটা জিনিস বলার আছে, সেটা বলে নেই। একটা জিনিস বলতে একেবারে ভুলে গেছিলাম, যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন তারা বেশি বেশি শেয়ার করতে থাকুন এপিসোডটি এবং একই সাথে কমেন্ট করতে থাকুন। আপনার কিছু জানার থাকলে, কিছু বলার থাকলে অবশ্যই জানিয়ে দিন। এটা এমনি এমনি করতে বলছি না, যারা করবেন বেশি বেশি করে তাদের মধ্য থেকে আমরা বেছে নেব সে একজনকে, যার জন্য থাকবে 1000 ফিক্সের পক্ষ থেকে ফ্রি সার্ভিসিং। সো কিপ কমেন্টিং। সো খুব বেশি দিন হয়নি যে একদম প্রফেশনালি এটা নিয়ে স্টার্ট করেছেন, আবার খুব কমও না। 2018 মানে কত হলো? এই তো 18 থেকে ফুল টাইম না। আচ্ছা, 18 থেকে স্টার্ট করেছিলাম। প্রথম কি কন্টেন্ট ক্রিয়েটর হবেন এটা আগে মাথায় ছিল নাকি টেক কন্টেন্ট? আমাদের এখনো কিন্তু ব্যাপারটা এরকম না যে আমরা কন্টেন্ট ক্রিয়েটর হব এরকম প্ল্যান করে কাজ করতেছি আর কি। আমরা কাজ করতেছি বিকজ উই লাভ টেক। নতুন প্রোডাক্ট আসলে এইটাকে আমরা এক্সপ্লোর করতে পছন্দ করি, এন্ড এক্সপ্লোর করতে করতে যে আমাদের ফাইন্ডিং গুলো একটা ডকুমেন্টেশন করে আমরা শেয়ার করার চেষ্টা করি। এটা হয়তো অনেকেরই উপকারে আসছে। দ্যাটস ওয়াই পিপল আর ব্যাকিং আস। টেক কামস ফার্স্ট আপনাদের ক্ষেত্রে, সেটাকে ভালো লাগে বলেই সেটা করছেন। ওয়েল, ড্রয়েড হেড এটা নিয়ে শুরু করেছেন। ড্রয়েড বলতে মোটামুটি বোঝা যাচ্ছে যে অ্যান্ড্রয়েড থেকেই কি ড্রয়েডটা নেওয়া? আচ্ছা, আমাদের চ্যানেলের ফার্স্টে নাম ছিল মেইনস্ট্রিম। হ্যাঁ, কিন্তু সমস্যা হচ্ছে এই কিওয়ার্ডটা লিখে আমরা ইউটিউবে বা ফেসবুকে সার্চ দিলে মেইনস্ট্রিম মিডিয়ার সব জিনিসপত্র চলে আসে, আমাদের কিওয়ার্ডটা ওখানে অনেক পেছনে চলে যেত, যার কারণে পরবর্তীতে নাম চেঞ্জ করে আমরা ড্রয়েড হেড দিয়েছি। ড্রয়েড হেডের ফার্স্ট পার্টটা ইট কামস ফ্রম অ্যান্ড্রয়েড, ড্রয়েড, আর সেকেন্ড পার্ট হেড ইট কামস ফ্রম হেডফোন। সো হেড ড্রয়েড হেড, অ্যান্ড্রয়েডের ড্রয়েড, হেডফোনের হেড কেন? আমি তো ভেবেছিলাম যে ড্রয়েড হেড বলতে আপনার মাথাটাকে বোঝাচ্ছে। হেডফোনের মানে বেসিক্যালি আমার কন্টেন্ট যদি নিশ বলেন, আই লাভ টেক গ্যাজেটস, আই কভার টেক গ্যাজেটস। সো সেখান থেকে আসলে হেডফোনটা ইনক্লুডেড হয়েছে আর কি। আচ্ছা, ওকে। সো গ্যাজেটস তো আসলে অনেক কিছুই আছে, বাট মোস্টলি আপনারা ফোন রিভিউটাই কি বেশি করেন? কনজিউমার ইলেকট্রনিক্স, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচেস, তাছাড়া মোবাইল ফোন রিলেটেড যে অ্যাক্সেসরিজগুলো আছে, প্লাস আমাদের চ্যানেলে অডিও অ্যাক্সেসরিও প্রচুর রিভিউ হয়, লাইক হেডফোন, ইয়ারফোন, TWS,
বা এগুলোকে এনহ্যান্স করার জন্য অন্যান্য যে জিনিসপত্রগুলো থাকে সেগুলো আমরা রিভিউ করি। একটা কন্টেন্ট ক্রিয়েশনের সময় একটা ভিডিও যখন বানাচ্ছেন, এই যে গ্যাজেটের কথাই যদি বলি, কি কি লাগে? আমরা তো হয়তো খালি চোখে, ইভেন আমাদের মাইক্রোফোনটাও এখন দেখতে পাচ্ছি না, কিন্তু আমাদের চারপাশে কিন্তু অনেক কিছু আছে। সো আপনি বেসিক বা মোস্ট ইম্পর্টেন্ট কন্টেন্ট ক্রিয়েশনের জন্য বেসিক্যালি ইচ্ছা লাগে, ওকে, এর বাইরে তেমন কিছু লাগে না। কারণ কি, এখন আমাদের সবার পকেটে স্মার্টফোন আছে। ইফ ইউ হ্যাভ দ্য উইলিংনেস টু মেক কন্টেন্ট, ইউ ক্যান ডু আ লট অফ থিংস। অনেকেই দেখবেন যে একদম পুরাতন আইফোন 11 প্রো দিয়েও চমৎকার কন্টেন্ট বানাচ্ছে। তো এটা কিন্তু আমাদের আলাদা করে পারচেস করতে হয় না, সবার পকেটেই। আপনার কাছে আইফোন আছে, আমার পকেটে একটা ভালো অ্যান্ড্রয়েড ফোন আছে, ম্যাক্সিমাম লোকজনের কাছে কিন্তু মোবাইল ফোন আছে। ইভেন আজকের এই টেক শোটা যারা দেখছেন তার মধ্যে 70% ইউজাররা কিন্তু ফোনেই কনজিউম করছেন অডিও, মানে পুরা কন্টেন্টটা আর কি। তো মানে একটা ভালো ফোন থাকলেই মোটামুটি একটা কন্টেন্ট শুধু বানানো মানে যাচ্ছে। ভালো ফোনও না, আমি এরকমও দেখেছি একদম মানে ব্যাকডেটেড ফোন দিয়েও অনেকে অনেক ভালো কন্টেন্ট বানাইতে পারতেছে। এটা শুধুমাত্র আগ্রহ থেকেই তৈরি হয়েছে। মানে কন্টেন্টের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আসলে কন্টেন্ট, উইলিংনেসটা আর কি, কি কন্টেন্টটা বানাচ্ছেন, আপনি বানাইতে চান, মানে কি কন্টেন্ট বানাবেন এটা আসলে শুরুতে অ্যাডজাস্ট করা যায় না আর কি। আপনার যদি আগ্রহ থাকে যে আমি কন্টেন্ট বানাবো বা আমার এই বিষয়ে আগ্রহ আছে, দেন ইউ ক্যান স্টার্ট উইথ ইওর ওন টুলস। তারপরে না আস্তে আস্তে যখন দেখবেন যে, ওইটাই বলছি, কন্টেন্ট বলতে ওইটা বুঝলাম যে আমি অ্যাকচুয়ালি কি দিচ্ছি, আমি Right, একটা কবিতা বলছি, একটা গান করছি, একটা নাচ হ্যাঁ, দেখাচ্ছি, মানে আমার কন্টেন্টটা আসলে কি সেটাই দরকার। হ্যাঁ, আপনার আগ্রহ জায়গাটা কোথায় আর কি। সেটা তো হলো, সেটা হওয়ার জন্য প্রয়োজন। আপনি যখন একটা কন্টেন্ট বানান, আপনি কি কি ধরনের গ্যাজেট ইউজ করতে পছন্দ করেন? কারেন্টলি আমাদের হাতে অনেক গ্যাজেট, লাইক যেহেতু 5-6 বছর প্লাস হয়ে যাচ্ছে, আমরা স্টুডিওয়ে, আমাদের সেপারেট স্টুডিও হয়েছে। তো আমাদের স্টুডিওতে ক্যামেরার সাথে মাইক্রোফোন আছে, মাইক্রোফোনে অডিও রেকর্ডার আছে, প্লাস বেশ অনেক রকম লাইট, রিফ্লেক্টর। আর টেক বলতে সবই তো টেক আমাদের, দেখা যায় মাল্টিপ্লাগেও আমাদের স্পেশাল টেকনোলজি ইউজ করা, লাইক ওয়াইফাই আছে, আই ক্যান টার্ন ইট অফ ফ্রম আউটসাইড অফ মাই স্টুডিও। আর ধরেন স্টুডিওতে আরও কিছু স্মার্ট অ্যাপ্লায়েন্স আছে যেগুলো মানে আমার সুইচ অন না করে ভয়েস কমান্ড দিয়ে বলেন বা মোবাইল ফোন দিয়ে অ্যাপের মাধ্যমে আমরা অন অফ করতে পারি। সো মোটামুটি এগুলো দিয়েই হচ্ছে। সবচেয়ে চ্যালেঞ্জটা কোথায় অনুভব করেন when making a content? কিপ দ্য কনসিস্টেন্সি। আচ্ছা, মানে কনসিস্টেন্সি রিগার্ডিং টু দ্য ফ্রিকোয়েন্সি অফ কন্টেন্ট অ্যান্ড সেকেন্ডলি কনসিস্টেন্সি অফ দ্য কোয়ালিটি অফ দ্য কন্টেন্ট। এই দুইটা মেনটেন করতে যেয়ে সবচেয়ে বড় প্যারা খেতে হয়। কারণ কোয়ালিটি বলতে আমরা যেটা বুঝাই যে একটা প্রোডাক্ট ইউজ করে সেখান থেকে আমাদের এক্সপিরিয়েন্সটাকে বের করে নিয়ে এসে, স্পেশালি প্রোজ অ্যান্ড কনস, আমাদের টার্গেটটাই থাকে একটা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আমরা ওটার কনস বের করব, যে এটা কেন খারাপ বা এগুলোর ডিমেরিটস কোথায়। দেন গিয়ে আমরা এটাকে ইউজফুলনেস ভালো কোথায় কি আছে না আছে এগুলো আলোচনা করতে চাই। এই কনসিস্টেন্সিটা রাখাটা সবচেয়ে বেশি আমাদের কাছে চ্যালেঞ্জিং লাগে, কারণ প্রোডাক্টটা আমাদের কাছে দেখা যায় এখনও আমার 30-40টার কাছাকাছি প্রজেক্ট রানিং, অ্যাটলিস্ট 30টা প্রজেক্ট রানিং। তো প্রত্যেকটা প্রোডাক্ট নিজে হোক বা টিম মেম্বার যে কেউ ইউজ করছে তাদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে হোক, একটা দেওয়ার মতো মানে স্ক্রিপ্ট রেডি করাটাই হচ্ছে চ্যালেঞ্জিং থাকে। তারপরে এগুলো না অটো অ্যালাইন হয়ে যায়, যেহেতু আমরা অনেকদিন ধরে কাজ করছি। আই নো হোয়াট টু ডু, আই নো হোয়াট টু শুট, আই নো হাউ টু পিচ ইট। সো আরেকটা চ্যালেঞ্জ যেটা থাকে, এই যে আমি গ্যাজেট নিয়ে এই জন্যই জিজ্ঞেস করছিলাম যে অনেক ধরনের টেকনিক্যাল জিনিসপত্র ইউজ করতে হয় এবং সেগুলোর বেশ কিছু চ্যালেঞ্জ অনেক সময় আসে, নষ্ট হয়ে যাওয়া বা ফিক্স করার সেই ব্যাপারটা, যেটা নিয়ে আসলে 1000 ফিক্স কাজ করছে। এই ব্যাপারগুলো কিভাবে মেইনটেইন করেন? গ্যাজেট আলহামদুলিল্লাহ সার্ভিং আস ওয়েল, বাট হ্যাঁ নষ্ট হয়। 1000 ফিক্স হোম অ্যাপ্লায়েন্স থেকে শুরু করে আইটি ব্যাকগ্রাউন্ডে অনেক জিনিসপত্র তারা সার্ভিস করছে এবং তাদের যে অপারেশনটা টোটালি বাংলাদেশে অনেকগুলো আউটলেট অ্যান্ড হোয়াটনট, আমার মনে হয় আমাদের সহ সবারই, মানে আমাদের টেক তো সবার লাইফে এখন মোটামুটি হোম অ্যাপ্লায়েন্স, এক্স্যাক্টলি এসি, ফ্রিজ, টিভি, ইভেন মোবাইল ফোন আমাদের হাতে, ল্যাপটপ আমরা ইউজ করছি। তো 1000 ফিক্স এই জায়গাটা আমার মনে হয় প্রফেশনালি হ্যান্ডেল করছে, এটা আমাদের ক্ষেত্রেও অনেক বড় সাপোর্টের ব্যাপার। তবে আমি বলবো যে কনজিউমার ইলেকট্রনিক্সের এই আফটার সেল সার্ভিসটাতে একটা বড় জায়গা আছে যেটা 1000 ফিক্স ধরতে পারে, বিকজ তাদের একটা ফুল অন প্রফেশনাল টিম আছে, তাদের একটা প্রপার ওয়ার্কফ্লো আছে, আর তাদের আমার মনে হয় এনাফ রিসোর্সেস আছে। ধরেন আমার একটা স্মার্টফোন নষ্ট হয়ে গেছে, স্মার্টফোন না আমি বলি স্মার্ট ওয়াচ নষ্ট হয়ে গেছে, যেটা ব্যাটারি চেঞ্জ ইউজুয়ালি করা যায় না, দে হ্যাভ দ্য রিসোর্সেস টু পুল ইট অফ। আর এখন মানে বাজারে প্রচুর স্মার্ট ওয়াচ বিক্রি হচ্ছে,
এখন দেখা যায় কি একজন এক বছরে তো 2টা ওয়াচ কিনতে পারে না 5-6 হাজার টাকার জিনিস। যদি আমি অল্প টাকায় রিপেয়ার করে ফেলতে পারি, ইট উইল সার্ভ মি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি যেটা বললেন আইটি প্রোডাক্টস কিংবা হোম অ্যাপ্লায়েন্সেস সবকিছুই যেহেতু তারা সার্ভিসটা দিচ্ছে, এক জায়গায় সবকিছু পাচ্ছে, এক জায়গায় আমি সবকিছু পাচ্ছি। আমি যদি তাদের কাছ থেকে এসি সার্ভিস করাই নিই, তারপরে যদি দেখি আমার কোন একটা স্মার্ট গ্যাজেটস নষ্ট হয়ে গেছে, যেটা ধরেন আমি অন্য কোথাও সার্ভিস পাচ্ছি না, ইফ দে ক্যান অ্যারেঞ্জ ইট, আমি এত অন্য কোথাও যাব না। রাইট। আর তাদের ভালো সার্ভিসটা যখন আপনি পাবেন একটা জায়গা থেকে, তখন কিন্তু ডোর স্টেপ সার্ভিসেস প্লাস ওয়ারেন্টি সেবা যেগুলো পাওয়া যাচ্ছে, সবই যদি আমি এক জায়গাতে পাই, আমি অন্য কোথাও। এটা একটা ভালো ব্যাপার। এখন স্পেশালি ঢাকায়, যদিও তাদের সারা দেশেই অনেক আউটলেট আছে, কিন্তু ঢাকায় যেটা হয়, আমরা কিন্তু প্রায় সময় বাইরে যেতে চাই না যানজটের কারণে, ট্রাফিকের জন্য। আমরা চাই যে ঘরে বসেও শপিং করছি অনলাইনে, সো সেই জায়গাটাতে কোনো সার্ভিসিং এর দরকার হলো, সেটা যখন আমরা ডোর টু ডোর সার্ভিসটা পাচ্ছি, দ্যাটস গ্রেট। আমাদের সময় বাঁচানোটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর কি। আমরা এখন আসলে পেমেন্টের থেকেও হ্যাসেল ফ্রি লাইফ বেশি পছন্দ করি। টোটালি। এই যে বলছিলেন যে একটা রিভিউর কাজ যখন করেন, প্রথমে আগে দেখেন যে কনস কি, মানে কি কি খারাপ আছে। এটা যখন আপনি ইন্ডিপেন্ডেন্ট একটা কাজ করছেন বা শুরুর দিকে যখন রিভিউ করতেন, হয়তো নিজের পছন্দ মতো একটা গ্যাজেট বেছে নিলেন, একটা প্রোডাক্ট বেছে নিলেন, দেন ওটার কি কনস আছে, প্রোজ আছে, নিজে ইউজ করে বলছেন। কিন্তু এখন যখন কোনো একটা ব্র্যান্ড কোলাব করতে চায় আপনার কাছে, ধরেন কোনো একটা ব্র্যান্ডের মোবাইল তারা আসছে, তখনও কি একই কাজ করেন? আমরা আমাদের ওয়ার্কফ্লো সবার জন্যই সেম রেখেছি আর কি, কারণ আমাদের ওয়ার্কফ্লো ব্র্যান্ডের জন্য না, আমাদের ওয়ার্কফ্লো আসলে অডিয়েন্সের জন্য। গ্রেট। সো ওই জায়গাতে আমরা চেষ্টা করব পরবর্তীতে যদি কন্টিনিউ করি এই কাজটা, উই উইল ডু দ্য সেম। ধরেন কোন একটা প্রোডাক্ট, একটা ব্র্যান্ডের মোবাইল সে আপনাকে দিল প্রোডাক্টটা রিভিউয়ের জন্য, অবভিয়াসলি সে চাইবে ভালো জিনিসগুলো। হ্যাঁ, এরকম আমরা এরকম এনকাউন্টার করছি। ইভেন কিছুদিন আগেও, ব্র্যান্ডের নাম মেনশন করা উচিত না, বাট ইট হ্যাপেন্ড, আমরা ওই প্রজেক্টই ডাম্প করে ফেলেছি আর কি। উই আর নট এঙ্গেজিং অন দ্য থিং যেটা ফিশি। ওকে। কারণ আজকে ব্র্যান্ড আমাকে অ্যাপ্রোচ করতেছে জাস্ট বিকজ অফ দ্য অডিয়েন্স, সেটা 1 লাখ হোক, 1.5 লাখ হোক, 5 লাখ হোক, 10 লাখ হোক, এদেরকে যদি আমি ছেড়ে দেই, আমি তো শুধু ব্র্যান্ড নিয়ে কাজ করে লাভ নাই আমার। কিন্তু এরকমটা তো হয়, তাই না? যখন একজন নিজ থেকে কাজ করছে, একটা অডিয়েন্স বেস দাঁড়িয়ে গেছে, প্রচুর ভিউজ তার আছে, সাবস্ক্রাইবার বেসড আছে, তখনই কিন্তু সেই মোটামুটি একজন এস্টাবলিশড পপুলার কন্টেন্ট ক্রিয়েটর, এবং একজন ব্র্যান্ড, একটা ব্র্যান্ড কিন্তু ওরকম একজন কন্টেন্ট ক্রিয়েটরের সাথেই কোলাব করতে চায়, তার এত অডিয়েন্স আছে, এবং তখন সে আসলে মার্কেটিং করতে চায় বা পাবলিসিটিটা চায়, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট চায় সেখান থেকে আর কি। আসলে এই চেঞ্জটা কি আপনার ক্ষেত্রে হয়তো আমি জানি না, বা অন্যান্য অনেক কন্টেন্ট ক্রিয়েটরই তো আছেন, এরকম কি আপনি দেখেন যে ডিসিট কি মনে হয় বা এই জিনিসটা, যে একটা ব্র্যান্ড অ্যাপ্রোচ করলো, সে আমাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের পারিশ্রমিক দিচ্ছে তার ব্র্যান্ডিং এর জন্য, উইচ ইজ ভেরি নর্মাল থিং, আমরা বিজ্ঞাপনটা এটাই বুঝি, আর এখন বিজ্ঞাপনটা এদিকে অনেকটা চলে গেছে। সো আপনাকে আমি এই জিনিসটা রিভিউ করতে বললাম, এটা তো অনেক ফল্ট আছে, কিন্তু আপনি ভালো জিনিসই বলছেন আপনার অডিয়েন্সকে, যারা আপনাকে বানিয়েছে, সেটাকে অডিয়েন্সকে ডিসিট করা হয় কি? অবভিয়াসলি ব্যাপার হচ্ছে কি, এখানে আমার মনে হয় যে একটা ফাইন লাইন অফ মানে সেপারেশন দরকার, লাইক টেক ইনফ্লুয়েন্সার, টেক রিভিউয়ার। সো আপনি যে কথাটা বলতেছেন, ব্র্যান্ড টাকা দিচ্ছে, ব্র্যান্ড এন্ডোর্স করছে, আপনি ওখান থেকে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট পাচ্ছেন, দে আর টেক ইনফ্লুয়েন্সার, নট দ্য টেক রিভিউয়ার। সো ওয়েন ইউ আর অ্যাকচুয়ালি আ রিভিউয়ার, ইউ আর নট থিঙ্কিং অ্যাবাউট দ্য, ভাই এই কাপটা এত সুন্দর, এটা এত সুন্দর কালারের লেয়ার আছে, আপনার এটা কিনেন। সো আমি দেখবো যে কাপে কতখানি পানি ধরে, কাপে পানি রাখলে পানিটা ঠান্ডা থাকতেছে না গরম হয়ে যাচ্ছে, বা ম্যাটেরিয়ালটা কি দিয়ে তৈরি, স্বাস্থ্যের জন্য ভালো কিনা। এক্স্যাক্টলি। তো এইখানে হচ্ছে আসলে পার্থক্যটা আর কি। তো আমরা চাই না টেক ইনফ্লুয়েন্সার হই, আপনি টেক রিভিউয়ার। আমি ফুল অন, আমি আমার চেষ্টাই থাকে যে উই আর লাইক আ জার্নালিস্ট অন টেকনোলজি। রাইট। ওকে। তো জার্নালিস্টরা তো প্রমোট করে না, দে ট্রাই টু ব্রিং আপ দ্য ফ্যাক্টস। তো আমরাও চেষ্টা করি আর কি যতটুকু আমাদের এন্ড থেকে সম্ভব। এখন দেখা যায় যে সব প্রোডাক্ট তো আমরা এমন না যে 6 মাস ধরে ইউজ করতে পারছি। অনেকেই দেখা যায় আমরা রিভিউ করার পরে কেউ একটা পারচেস করে, তার হয়তো 2 মাসের মধ্যে প্রোডাক্ট নষ্ট হয়ে গেছে, কমেন্ট করছে যে ভাই আপনার রিভিউ দেখে প্রোডাক্ট কিনলাম, নষ্ট হয়ে গেছে। এইখানে আমাদের আসলে একটা ছোটখাটো দায়বদ্ধতা বলতে পারেন বা অপারগতা বলতে পারেন, যে আমরা আসলে লঙ্গার রানে প্রোডাক্টটা কতটুকু সাস্টেইনেবল এটা আসলে আমরা বলতে পারি না, সব সময় হয়তো সম্ভব হচ্ছে না, কখনোই আসলে সম্ভব হয় না, কারণ আমাদের তো মানে পাইপলাইনে ওয়ার্কফ্লো আছে, আমরা অনেক প্রোডাক্ট নিয়ে আসছে। আজকে আপনি মগ পাঠাইছেন, কালকে আপনি আরেকটা সেপারেট কালারের মগ পাঠাবেন, তো একটার পর একটা আসতে থাকে। আপনার কাছে যে ব্যাচটা আসলো হয়তো কনজিউমার কাছে অন্য ব্যাচ গেল। এক্স্যাক্টলি, এটা তো খুবই রেগুলার সিচুয়েশন আর কি আমাদের জন্য। এই ধরনের চ্যালেঞ্জগুলো থাকে না, এটা আসলে অডিয়েন্সের জন্য আসলে বোঝা একটু ডিফিকাল্ট। এখন আপনি যখন কেনার পরে আপনি এটাতে একটা খারাপ এক্সপেরিয়েন্স পাবেন, আপনি আসলে রাগ ঝাড়ার জায়গা
আমাকেও বেছে নেবেন আর কি, মানে অ্যাপার্ট ফ্রম দ্য এরকম ব্র্যান্ড। ছেড়েছে কেউ? হয়েছে? হ্যাঁ, এটা আমরা রেগুলার বেসিসেই আমরা দেখি, মানে হয় না ধরেন 100টা প্রোডাক্ট আমার রিভিউ দেখে বিক্রি হয়েছে, সেখানে একটা তো মানে 1% তো রিটার্ন থাকেই, এটা তো খুবই নর্মাল ব্যাপার টেক প্রোডাক্টের জন্য। তো ওই একজনই যদি এসে কমেন্ট করে, আর দেখবেন ছোটবেলায় যে শুনেছি যে টেকনিক্যাল জিনিস, মোবাইল ফোন এগুলো ভালো পড়বে কিনা এটা কপালের ব্যাপার। হ্যাঁ, এটা সবার ইলেকট্রনিক ক্ষেত্রে, জিনিস আর কি, রাইট। কার কেমন, তো আমার মনে হয় আসলে এটা বিশেষ সত্যি, করে। এটা আসলে মানে ইলেকট্রনিক অ্যাক্সেসরি নষ্ট হবে এটা খুবই কমন ব্যাপার। তো এই জায়গাতে আমার মনে হয় যে 1000 Fix ক্যান বি আ গুড প্লেস টু Fix it. রাইট, এক্স্যাক্টলি। কারণ Well, আমরা এই যে- চাই না যে নষ্ট হয়ে পড়ে থাক জিনিস, আমরা চাই জিনিস নষ্ট হয়ে ইউজ হোক, ঠিক Reuse করে ফেলতে করা পারি, হোক। রিসাইকেল করতে পারি। স্পেশালি যখন আমরা একটা দামি জিনিস কিনছি, দামি কম দামি এনিথিং, কারণ আপনি হয়তো 500 টাকাতে একটা ইয়ারফোন কিনছেন আজকে, আপনার ক্যাপাবিলিটি 500 টাকা, মানে কার কাছে কোনটা দামি সেটাই ম্যাটার করে। হ্যাঁ, আপনাদের যে কন্টেন্টটা বানান সেটা যে অডিয়েন্সটা, কি মনে হয় যে টেক বেসড অডিয়েন্স বাংলাদেশে এটা চাহিদা কতটুকু হচ্ছে? আমি যদি বলি আপনাদের সাফল্য দেখে যদিও মনে হচ্ছে যে দারুণ, এটা কি শুধু বাংলাদেশ বেসড নাকি অন্য এটা দেশের আসলে বাইরে বাংলাদেশের বাইরে হয়তো 15% অডিয়েন্স আছে, আচ্ছা। বাকিটা সবই বাংলাদেশি আর কি। তবে যদি ওভারঅল আমি অডিয়েন্সকে 100 ধরি, টেক কন্টেন্ট দেখে 5 জন মানুষ, আচ্ছা, একদম সিম্পল হিসাব। কারণ আসলে আমরা কিন্তু কোনো এন্টারটেইনমেন্ট অ্যাড করি না, আমাদের কথাবার্তা, এই যে এখন ভাইরা যারা শুনতেছে অনেকে হাই উঠাচ্ছে আর কি, তো এরকমই কথাবার্তা থাকে আর কি। তো সিচুয়েশন এরকম যে মানে আপনার একটা ফোন কেনা দরকার, আপনি হয়তো ফোনের রিভিউ দেখবেন, আপনি ওটার সাথে স্মার্ট ওয়াচের রিভিউ দেখবেন না। সো ওই জায়গাতে আমরা কিন্তু অডিয়েন্সটা অটোমেটিক কমে যাচ্ছে। কিন্তু আপনি নাটক দেখছেন, আপনি মিউজিক শুনছেন, আপনি হচ্ছে অন্যান্য ধরেন ফ্যাশন যারা কাজ করতেছে আপনি কিন্তু মানে দেখবেন, এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি, শুধু এন্টারটেইনমেন্ট না, আমি বলবো ফুড রিভিউ বা ফ্যাশন নিয়ে যারা কাজ করছে বা যারা বুক বা মুভি নিয়ে কাজ করছে, এদের জনরাটা আরো ওয়াইডার বা এদের অডিয়েন্সের সেগমেন্টটা আরো ওয়াইডার। আমাদের অডিয়েন্স একদম স্পেসিফিক, মানে একদমই তাই, যে ওই ভিডিওগুলো কোনো কারণ ছাড়াই আমরা কোনো কারণ ছাড়া দেখতে দেখছি বা পারি কাজ আছে, মানে দুই ক্ষেত্রেই। কিন্তু টেক বেস সেটা আমার আনটিল এন্ড আনলেস আমার প্রয়োজন, আইদার আপনি তাছাড়া আমার কিছু অনেক দেখি বড় না। ফ্যান, হ্যাঁ। অথবা আপনি হচ্ছে একটা স্পেসিফিক ক্যাটাগরির একটা প্রোডাক্ট কিনবেন, দ্যাটস ওয়াই আপনি আমার কোনো একটা ভিডিও কারণ তৈরি না হলে সেই ভিডিওটা আর Right, দেখা হয় না। exactly. ওয়েল, ভিডিও বানানোর ক্ষেত্রের কথাগুলোতে এবার যদি চলে আসি, 2018 থেকে শুরু করেছেন, তারপর তো একটা সময় গেছে, বিভিন্ন সময় বিভিন্ন রকম চ্যালেঞ্জ থাকে, যেমন 2018 থেকে শুরু হলো, নেক্সট আমি যদি বলি 2020 কোভিডের সময় একটা লম্বা চ্যালেঞ্জ ছিল, তখন তো কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আবার ব্যাপারটা বুমিং ছিল। আপনার ক্ষেত্রে কি তখন বুম করেছিল? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কোভিডটার আমি ঠিক আগে আমার ফুল টাইম জবটা ছেড়ে দিই। আমি এজেন্সিতে ছিলাম একটা। তো জব ছেড়ে দেওয়ার পরে বেসিক্যালি আই থট যে কি হবে আমি জানি না, তখন তো কোভিড হিট করে নাই, চিন্তা করেছিলাম। জবটা মানে কেন ছেড়েছিলেন? আমি ফুল টাইম এখানে কাজ করব, প্লাস গভর্নমেন্ট সার্ভিসের জন্য প্রিপারেশন দিব, এরকম কিছু একটা প্ল্যান করে ছেড়েছিলাম আর কি। তো কোভিডটা আসার পরে যেটা দেখলাম যে আসলে বাইরে যাওয়ার কোনো উপায় নাই, বাসায় বসে তো আমি কন্টেন্ট বানাইতে পারতেছি, আমার কাছে প্রোডাক্ট আছে, আমি জানি কিভাবে কন্টেন্ট বানাইতে হয়, আই ডিড দ্য থিং আর কি। তো ইট হেল্পড আস আ লট। ওই সময় আসলে স্যানিটি রাখার জন্য এটা একটা, হ্যাঁ, এটা আসলে একটা বড় হেল্প করছে আর কি। নট লাইক যে কোভিড আসার কারণে আমি ফুল টাইমটাতে কন্টিনিউ করছি, তার আগেই আমার কাজ চলতেছিল। মানে 18তে যখন শুরু করেছেন আপনি এই জায়গাটাতে সেই কমফোর্ট বলি বা সেই প্যাশনটা খুঁজে পেয়েছেন, এবং সম্ভাবনাটাও কি দেখেছিলেন? মনে হয়েছিল যে এটা দিয়ে আমার, যেমন আপনি একজন জব হোল্ডার ছিলেন, তার মানে আপনার একটা রেসপন্সিবিলিটি ছিল, বা অলরেডি আপনি পড়াশোনা শেষ করে ক্যারিয়ার বেছে নিয়েছেন, সেই সাহসটা তৈরি হয়েছিল কন্টেন্ট ক্রিয়েশন? আসলে দেখা যেত যে মানে কাজের ফ্রিডমটা সবচেয়ে বড় মানে ভাইটাল রোল প্লে করেছে আর কি এই জায়গাতে। আমি যদি কোথাও ফুল টাইম জব করি, আমার ওখানে একটা জেডি থাকবে, আমি সেগুলার ফলো আপ রাখবো, আমাকে একটা ফিক্সড অ্যামাউন্টের টাকা দিবে, আনলেস আই এম ডুইং সাম সাইড হ্যাসেল অর অবটেইনিং সাম মানে ইলিগাল অ্যাক্টিভিটি, ওকে। কিন্তু আমার এখানে কিন্তু সেই ব্যারিয়ারটাই নাই, আমি ফুল ফ্রিডম নিয়ে কাজ করতে পারতেছি, আমি আই ক্যান পিক মাই ওন কন্টেন্টস, যে আমি এটা নিয়ে কাজ করবো, এটা নিয়ে কাজ করবো না, আই ক্যান পিক মাই ওন ব্র্যান্ডস নাও, যে আমি এই ব্র্যান্ড নিয়ে কাজ করবো না। তো এটা একটা ফ্লেক্সিবিলিটি। সেকেন্ড হচ্ছে যে কাজের প্রেশার আছে, বাট এখনই আমার এই কাজটা করতে হবে, চ্যালেঞ্জ আছে কিন্তু ফ্রিডমটাও আছে, এখনই আমার এই কাজটা করতে হবে, এই লায়াবিলিটিসটা নাই আমার। আই ক্যান পুশ ইট ব্যাক, আই ক্যান মেক ইট ফরওয়ার্ড। সো বা অ্যাকাউন্টেবিলিটি যদি থাকে সেটা আপনার নিজের কাছেই, আমার নিজের কাছে, বা ধরেন আমার কোনো ক্লায়েন্ট যদি থাকে তাদের কাছে কিছু অ্যাকাউন্টেবিলিটি থাকে, বাট ইটস আ ফ্লেক্সিবল থিং টু ডু। রাইট। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এভাবে বলি, লাইক
আমি যদি মঙ্গলবার বিকালবেলা ইফ আই ফিল যে আমি এখন ফিফা খেলবো, ইফ আই কল মাই ফ্রেন্ড হু ইজ ওয়ার্কিং ইন দ্য ব্যাট নাও, হি ক্যান নট কাম। সো এটা হচ্ছে একটা দারুণ ব্যাপার। তো এইটা হচ্ছে আপনি টাকা দিয়েও পাবেন না। টোটালি। সো এই জিনিসটাই আপনাকে বেশি অ্যাট্রাক্ট করে। আমি এটার কারণে হয়তো কোভিড এর পরে যদি ফুল টাইম জব বা এখনো যদি আপনি আমাকে অফার করেন যে ভাই আপনি আমার XYZ এই জায়গাতে আপনি ফুল টাইম জব করেন, আই উইল পোলাইটলি সে নো। সো পুরো দমে কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে আমার আছেন? মনে হয় যে পুরো দমে ড্রয়েড হেড নিয়ে আর কি কিছু না, করছেন? আমি পাশাপাশি আরো কিছু প্রজেক্ট নিয়ে কাজ করছি আর কি। এটা বেসিক্যালি আমাদের ক্লোদিং নিয়ে একটা প্ল্যান আছে, আমরা এটা নিয়ে বেশ ঘষা মাজা করছি, কারণ ক্লোদিং ব্র্যান্ডটা আমাদের ড্রয়েড হেডের রিভিউয়ের পার্টের সাথে কোনোভাবে সাংঘর্ষিক না। আমরা ইভেন চ্যানেল থেকেও এন্ডোর্স করতে পারবো, এবং আমরা চাই কোয়ালিটি ভালো থাকুক। আশা করছি যে এটা একটা মানে ব্রাইট লাইট দেখবে। এটা নিয়ে ভাবছেন কাজ? আমরা অলরেডি প্রিপারেশন, আমাদের ব্যাক এন্ডে কাজ চলছে, ওয়েবসাইটের কাজ চলছে, প্লাস প্রোডাকশন কোথায় কি করব এগুলো নিয়ে প্রকিউরমেন্টে কাজ চলছে। আচ্ছা, ওয়েল এই যে বলছিলাম 18তে শুরু করার পরে 2020 এলো, কোভিডের সময়টা নিয়ে একটা দীর্ঘদিন আমরা স্থবির ছিলাম। সেটা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য বুমিং ছিল, কারণ ঘরে বসে আমাদের ছিল অপার ইন্টারনেট। রাইট রাইট, একদম ফ্রি ইন্টারনেট, মানে ফ্রি বলতে আমাদের ইন্টারনেটই আছে শুধুমাত্র, জীবন আর কিছুই নাই। বাসায় বসে ওখানে আমরা বাইরের ওয়ার্ল্ডের সাথে যোগাযোগ করতে পারি। অনেক ধরনের পরিবর্তন আসছে, এবং এই জায়গাটাতেও প্রতিনিয়ত প্রযুক্তি মানেই তো আমরা জানি যে নতুন নতুন আবিষ্কার হচ্ছে এবং প্রযুক্তিগত পরিবর্তন হচ্ছে। এখন যেমন এআই নিয়ে আমরা অনেক বেশি সরব, এআই নিয়ে আমরা অনেক এক্সাইটেড। আপনার কাজের ক্ষেত্রে, ক্রিয়েশনের ক্ষেত্রে এআই কতটা ভূমিকা রাখছে? আমাদের যেহেতু কন্টেন্ট নিয়ে কাজ, ইউজুয়ালি মানে এই সেক্টরে এআই বেশ ভালোই ইম্প্যাক্ট ফেলেছে। লাইক অনেকেই দেখবেন যে ডিপেন্ড করছেন এর উপর কিছু? আমি কিছু জায়গাতে, আবার কিছু জায়গাতে না, মানে কিছু জায়গা আমার নিজের হাতেই আছে। দেখা যায় কি ইমেজ জেনারেশনের ক্ষেত্রে এআই অনেকখানি হেল্প করে। লাইক ভিডিওতে হয়তো কোনো একটা পার্টিকুলার টপিকের আমি কোনো ছবি পাচ্ছি না, এআইতে প্রম্পট দিলাম, একটা ছবি জেনারেট হয়ে যাবে, দেন আমরা ওখান থেকে আসলে গ্রাউন্ড আপ করে আর একটু ঘষা মাজা করে কাজ করে ফেলতে পারি। সেকেন্ড হচ্ছে টপিক আইডিয়া নিয়ে এআই সাপোর্ট দেয়। লাইক আমি এখন কি নিয়ে কাজ করছি, এআইকে যদি বলে দেওয়া যায়, ইট ক্যান কিউরেট সাম টপিকস, যে আপনি এগুলো নিয়ে কাজ করতে পারেন, 5টা 10টা 15টা 20টা, এগুলো আবার বেশ মানে ভালো ডিরেকশনাল সিচুয়েশন তৈরি করে। প্লাস স্ক্রিপ্টিংয়ের একটা আউটলাইন ক্রিয়েট করার জন্য, লাইক প্রোডাক্ট রিলেটেড না, ধরেন আমি কোনো টপিক রিলেটেড কাজ করতে চাচ্ছি, তখন স্ক্রিপ্টিংয়ের কিছু আউটলাইন ক্রিয়েট করে দেওয়ার জন্য, মানে বেসিক আউটলাইন, তারপরে আমরা বেস করে আমরা তো রিসার্চ করতেছি, ডাটা পুল অফ করতেছি। আমরা বাংলাদেশের জায়গা থেকে আমরা এক জায়গাটায় আছি, যদি আমরা ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখি, সেই জায়গাটা কি মনে হয় আমরা এই যে নতুন সময়টায় কতটুকু এগোতে পারছি? ডিজিটাল বাংলাদেশের প্রিভিয়াস কনসেপ্টটা আসলে চেঞ্জ করতে হবে আমার মনে হয়। হোয়াটস দ্য প্রিভিয়াস কনসেপ্ট? লাইক শুধু ডিজিটাল বাংলাদেশ এইটার ভেতরে আটকায় ছিলাম আর কি। আচ্ছা, মানে মোবাইল ফোন ইউজ করলে ব্যাপারটা ডিজিটাল ব্যাপারটা এরকমও না, আবার শুধু পিসি ইউজ করলে ব্যাপারটা ডিজিটাল ব্যাপারটা এরকমও না। আমার মনে হয় যে এই মানে পুরো প্রসেসটাকে সার্ভার বেসড, লাইক এখন আপনাকে অনেক অফিসে গেলেই ফাইল নিয়ে দৌড়াইতে হবে। এখনও আপনি দেখা যাবে যে সরকারি অনেক দাপ্তরিক কাজ করার জন্য আপনি অনলাইনে বসে করতে পারবেন না, স্পেশালি ফর লাইক পাসপোর্ট আপনি অনলাইনে সাবমিট করতে পাচ্ছেন, বাট ওটারও ভেরিফিকেশন অফলাইনে হয়, মানে ফুললি অনলাইন আসলে আমরা এখনো কিন্তু আমরা পাচ্ছি না। ওইটা আমার মনে হয় যে আস্তে আস্তে শিফট করাটা, যেখানে বিশ্বের অনেক দেশে আসলে ফুল অনলাইন চলে গেছে। আপনি চায়নায় গেলে এভরিথিং ইজ অনলাইন, এক্স্যাক্টলি ক্যাশ ইউজ করতে হচ্ছে না। হ্যাঁ, উইচ্যাট ইজ চেঞ্জিং देयर লাইফ অ্যাকচুয়ালি। তো আমরা এখনো পকেটে ক্যাশ নিয়ে ঘুরতে হয়, বিকজ ইউ নো রিক্সা ভাড়া দিতে গেলে আসলে ক্যাশ দিতে হয়। একটু পরিবর্তন হচ্ছে অবশ্য হবে, এটা আমি ক্যাশ নিয়ে আমার সমস্যা না, বাট আমার মনে হয় যে ডিজিটালাইজেশনটা আসলে সামগ্রিকভাবে আরো বিস্তৃত হওয়া উচিত। এটা শুধু ডিজিটাল বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, শুধু শব্দটার মধ্যে না, মানে স্বপ্নটা দেখছির মধ্যে, কাজের মধ্যে যেতে হবে, ইমপ্লিমেন্টেশনে যেতে হবে আর কি। বল আপনাকে যদি একটা প্রশ্ন করি, 2018তেই কি প্রথম একদম মানে প্রথম কন্টেন্ট, অফিশিয়াল একটা কন্টেন্ট আপনি বানিয়ে আপলোড করেছেন যেটা দিয়ে আপনি স্যাটিসফাইড হয়েছেন, মনে আছে সেটা কোন কন্টেন্ট? হ্যাঁ, আমি আমার একটা মাউসের রিভিউ করেছিলাম। আচ্ছা, মাউসটা আমার নিজেরই কেনা ছিল, তখন এক বড় ভাইয়ের ক্যামেরা ধার করে নিয়ে এসেছিলাম। ওটা দ্যাট ওয়াজ মাই ফার্স্ট প্রজেক্ট। ওটাতে করার পরে বেশ কিছু গালি খেয়েছি, বিকজ ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়েছিলাম, আমার ভয়েস শোনা যাচ্ছিল না। কি মিউজিক দিয়েছিলেন? একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আর কি। হ্যাঁ হ্যাঁ, তো তখন আসলে এডিটিংটা বুঝতাম না যে মিউজিকটাকে মানে অনেক কমায় দিতে হবে, ভয়েসটাকে একটু মানে বুস্ট আপ করতে হবে, এটা বুঝতাম না। তো 2-3টা কন্টেন্টে এক্স্যাক্টলি এখনো ইভেন দেখা যায় যে ওই সময় একটা পাওয়ার ব্যাংকে রিভিউ করেছিলাম, Xiaomi 10,000 mAh পাওয়ার ব্যাংক V2 আই থিঙ্ক। তো
ওই ভিডিওতে এখনো অনেকেই গালি দেয়, এখনো গালি লাইক দেয়। আমি লাস্ট মান্থের একটা কমেন্ট দেখছি যে XYZ কিছু একটা বলতেছে ভয়েসই শোনা যায় না। তো তার মানে মানুষ আসলে আপনার ভয়েস শুনতে চায়, শুনতে পাচ্ছে না বলে ফ্রাস্ট্রেটেড আমার মনে হয় ভিডিওতে আর গালি দেওয়াটা জাতিগত ভাবলাম রিয়েলি না, সরি। ভিডিওতে আমাদের অনলাইনে এই জিনিসটা একটা নর্ম হয়ে গেছে যে কারো কমেন্ট সেকশনে গিয়ে গালি দেওয়াটাকে খুবই সহজাত একটা ব্যাপার। হ্যাঁ, আচ্ছা, like- প্রথম কন্টেন্ট থেকে টাকা পেয়েছিলেন কোনটা থেকে মনে আছে? কত টাকা আর্ন করেছিলেন? কোন একটা মানে প্রোডাক্ট ভেন্ডর আমাকে কাজ করার পরে খুশি হয়ে বোধহয় কিছু একটা দিছিল, আচ্ছা। আমার মনে নাই হু ওয়াজ দ্যাট। খুব অল্প পরিমাণ টাকা, কত ছিল ফার্স্ট আর্নিং? 1,500-2,000 টাকা সম্ভবত। আচ্ছা, কি করেছিলেন? 2019 এর কথা আই থিংক, আচ্ছা, মনে নাই আসলে কি করেছিলাম, বাট হয়তো মাইক্রোফোন বা কিছু একটাতে ইনভেস্ট করেছিলাম বেশ কিছু টাকা। আচ্ছা। সো ওইটা বোধহয় ওটার পার্ট ছিল আর কি। আচ্ছা, সে আজকে আমরা আপনাকে অনুষ্ঠান শেষে বা এই ধরেন আমি এখন আপনাকে 1000 টাকার একটা নোট দিলাম, 1000 ফিক্স, সো 1000 টাকা দিলাম, কিংবা 1000 টাকার সমমূল্যের কোনো একটা গ্যাজেট দিলাম, আপনি কোনটা পিক করবেন? আচ্ছা, আমি 1000 টাকার নোট নিব। আমি তো কেন? নিজের কাজে ইউজ করতে পারবো, Really? রাইট? আমি নিজের কাজে ইউজ করতে পারবো না? হ্যাঁ। তাহলে আমি এটার সাথে আরো টাকা পয়সা অ্যাড করে আমার দরকারি গ্যাজেট কিনবো আর কি। ও আচ্ছা, ওকে, দ্যাট মেক্স সেন্স যে গ্যাজেটই কিনবেন, কিন্তু আমি পছন্দ করলে সেই গ্যাজেটটা নিবেন না। 1000 টাকার মধ্যে আমার দরকারি খুব বেশি কিছু এখন এই মুহূর্তে নাই আর কি। ওকে, এখন কম বলে ফেলেছি। ওকে, এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ। আমরা অনেক কিছু নিয়ে গল্প করলাম। আপনার 2018 থেকে জার্নিটা শুরু, তার মানে তারও আগে থেকে কিন্তু আর অনেকেই শুরু করেছিল কন্টেন্ট ক্রিয়েশন। আপনার কি কাউকে দেখে ইন্সপায়ার্ড হয়েছেন, এরকম কেউ আছে যে আপনাকে এই ক্রিয়েশনের ক্ষেত্রে ইন্সপায়ার? হ্যাঁ, মিস্টার মোবাইলের কন্টেন্ট স্টিল টুডে, উনি হচ্ছে ইউএস বেসড আই থিঙ্ক। আচ্ছা। ওনার কন্টেন্ট ভালো লাগে। বাংলাদেশি যদি বলি, ইট ওয়াজ এটিসি, তুষার, রাফিদ, ইমন। ওদের কিছু কন্টেন্ট ট্রিগার্ড মি যে ইফ দে ক্যান ডু ইট, ওয়াই নট আই ক্যান ডু ইট। এটিসির সঙ্গে আমি গল্প করছিলাম ইনফ্যাক্ট এই শোতে, এবং তিনি যেটাকে বলছিলেন যে খুব দারুণ একটা কথা আমার কাছে খুব মজা লেগেছে, যে এই সেক্টরটায় যেমন আমরা যখন পড়াশোনা করি আর্টস, সায়েন্স, কমার্স, একটা মেজর থাকে যে কোনো সাবজেক্টের মধ্যে ডিপার্টমেন্টে, তো এখানে একটা মেজর আছে, সো ওনার মেজরটা হচ্ছে ইউটিউব। আপনার মেজরটা কি? আমি ইউটিউব বলবো না, আই লাভ টু ক্রিয়েট কন্টেন্টস। ওকে, সো আমি কন্টেন্ট বলবো আর কি। ইউটিউব মানে কোন প্ল্যাটফর্মটা আপনার? আচ্ছা, প্ল্যাটফর্ম যদি বলেন, প্রেফার্ড প্ল্যাটফর্ম অবশ্যই ইউটিউব, বিকজ ইট অফার্স কোয়ালিটি অডিয়েন্স। অলরাইট। আর এখানে আসলে প্রেডিক্ট করা ইজি। ফেসবুক ইজ নট প্রেডিক্টেবল। আমি একটা কন্টেন্ট অনেক কষ্ট করে বানাইলেও ওইটা যায় না, আবার একটা কন্টেন্ট দেখা যায় যে আমি তেমন কোনো ফোকাসই দেই নাই, ইট মানে গেটস অনেক ভিউ পেয়ে যাচ্ছে, তাই না? এক্স্যাক্টলি। তো আমার কাছে ফেসবুকটাকে অতটা আইডিয়াল লাগে না, কারণ আমরা ফেসবুক আসলে এত মানে কি বলবো ডিস্টর্টেড ভাবে ইউজ করি। লাইক আপনি যে কোনো অবস্থায় বসে ফেসবুক চালাচ্ছেন, কিন্তু আপনি ইউটিউবে শুধুমাত্র কন্টেন্ট দেখার জন্যই ঢোকেন। আমি ফেসবুকে কন্টেন্ট দেখছি, পোস্ট পড়ছি, আরেকজন একটা হানিমনের ছবি দিছে, লাইক দিচ্ছি, এর ভিতরে অনেক ক্যাওটিক একটা সিচুয়েশন থাকে। কিন্তু ইউটিউবে আমি যেটা দেখি যে আমি কন্টেন্ট দেখার জন্যই ঢুকি, যে আমার এখন হাতে হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা টাইম আছে, আমি ঢুকে দেখছি যে আমার পছন্দের কন্টেন্ট ক্রিয়েটাররা নতুন কি আপডেট দিল বা নতুন কি কন্টেন্ট আপলোড দিল। এখানে কিন্তু আমি কারো ছবিতে লাইক দিচ্ছি না, আমি কারো পোস্ট পড়ছি না। আমার মনে হয় ইউটিউবের অডিয়েন্স আরো বেশি কোয়ালিটিফুল। রাইট, সেই কোয়ালিটিফুল অডিয়েন্সের জন্য সবশেষে কি বলবেন, যারা নতুন করে কন্টেন্ট ক্রিয়েশন করতে চায়, আসতে চায়? আপনি যেমন অনেকের নাম বললেন যাদের ভিডিও দেখে আপনি ইন্সপায়ার্ড হয়েছেন, তো আপনাকে দেখে নিশ্চয়ই অনেক ইন্সপায়ার্ড হচ্ছে। নতুনদের জন্য কি বলবেন? দ্যাট উড বি মাই অনার যে আমাকে দেখে ইন্সপায়ার্ড হচ্ছে। তো মানে আমার যেটা এতদিন পর্যন্ত কাজ করে এক্সপিরিয়েন্স হয়েছে যে ইফ ওয়ান ক্রিয়েটার ক্যান অ্যাড সাম ভ্যালু, আমার মনে হয় তাদের কন্টেন্ট সবাই দেখবে। সবাই না দেখলেও একটা স্পেসিফিক গোষ্ঠীর মানুষজন দেখবে আর কি। তো এটা যদি এনশিওর করা যায়, তাহলে আমার মনে হয় খুব বেশি কিছু লাগবে না। জাস্ট আপনার নিজের স্মার্টফোন, যদি পসিবল হয় একটা মাইক্রোফোন, স্টার্ট করে ফেলেন। এত সুন্দর ব্যাকগ্রাউন্ডও লাগবে না, যে কোনো জায়গায় বসে আসলে কন্টেন্ট বানানো যায়। তো এখন আসলে এটার সবচেয়ে বড় মানে ভালো ব্যাপার হচ্ছে কি, পড়াশোনার পাশাপাশি এটা করা যায়। আমার এমন না যে প্রত্যেকদিন কন্টেন্ট দিতে হবে, আমি সপ্তাহে 1টা দেই, মাসে 2টা দেই, ইট ক্যান বি আ পসিবল থিং। আর আমি যদি আমার পড়াশোনার পাশাপাশি করতে পারতাম, তাহলে আজকে হয়তো আমি আরো একটু বড় পজিশনে যেতে পারতাম আর কি। তো আমার মনে হয় যারা স্টুডেন্ট ভার্সিটিতে বা ইভেন কলেজেও পড়ছে বা স্কুলে পড়ছে, যদি পসিবল হয়, সময় থাকে, দে ক্যান ক্রিয়েট দেয়ার ওন কন্টেন্টস। রাইট, সো আমি বেসিক্যালি যেটা বুঝতে পারছি আপনার কথা হচ্ছে অনেক বেশি, কারণ অনেকেই আছে যে আমার এটা পারফেক্ট লাগবে, এটা লাগবে, এটা অনেক কিছুর জন্য পারফেক্ট হওয়ার জন্য সময় নেয়, নিতে নিতে দেখা যায় শুরুটাই করা হয় না। সো ইওর মোটো ইজ স্টার্ট করে দাও,
করতে করতে সবকিছু শেখো, আস্তে 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 হয়ে আস্তে যাবে better আর কি। হবে। অনেকেই দেখা যায় যে ক্যামেরা ছাড়া কাজ করতে পারবো না, কিন্তু কাজ 4টা-5টা করলে দেখা যায় কেউ না কেউ দেখে বলতেছে এই তোর একটা ক্যামেরা হলে ভালো হয়, আমার থেকে নিয়ে যা। Right. তো এরকম হেল্প চলে আসে। শুরুটা করে দিতে হবে, আর যেহেতু এখানে তো ইটস ওপেন প্ল্যাটফর্ম, ওপেন ইন্টারনেট, সো শুরু করতে কেউ তো বাধা দিচ্ছে না, ইউ আর ইওর ওন বস। থ্যাংক ইউ সো মাচ, অনেক you, ভালো আপু। লাগলো আপনার সাথে কথা বলে। আমি শেষ করছি, দর্শকের কাছ থেকে বিদায় নিচ্ছি। দর্শক যারা দেখছিলেন আমাদের এই টেক শো 1000 পিক্স প্রেজেন্স টেক শোতে, আজকে আমাদের সঙ্গে ছিলেন ড্রয়েড হেড, আপনারা যাকে এই নামেই চেনেন, তার কন্টেন্টগুলো দেখেন। হৃদয়ের সঙ্গে কথা হচ্ছিল, গল্প হচ্ছিল। যারা দেখছিলেন থ্যাংক ইউ সো মাচ, স্টে ওয়েল, স্টে আপডেটেড। নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ রইল। টিল দেন, গুড বাই।